ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই স্লাইডে কি কি আছে শুধু আগে বলি আগে সমস্যা শুনি, তারপরে যদি না থাকে তাহলে আমি অ্যাসাইনমেন্টের জন্য সাজেশন দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা এই স্লাইডে আছে ইলেকট্রিক ফ্লাক্স ডেনসিটি, তারপরে ওই দুইটার মধ্যে সম্পর্ক, ঠিক আছে? তারপরে ইম্পর্টেন্ট অবজারভেশন গুলো আছে, তারপরে আছে হচ্ছে গস ল, যাতে গস ল দিয়ে ডি আর ই ভেক্টর বের করার 8টা স্টেপ আছে এখানে। তারপরে এখানে আছে, এটা ধরার দরকার নাই, ম্যাগনেটিক ফিল্ড মানে কেমন করে ক্রিয়েট হয় সেটা, থাম্ব রুল আছে, ঠিক আছে? তারপরে এগুলা দরকার নাই, বি আর এইচ ভেক্টরের মধ্যে সম্পর্ক, তারপরে এক্সাম্পল 7.6 এর একটা ম্যাথ আছে, এটা খুব ইম্পর্টেন্ট বলছিলাম, এই তো। আর নিচের একটা ইকুয়েশন ডেল ডট বি ভেক্টর ইজ ইকুয়াল 0, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের ওই পাওয়ার পয়েন্ট যখন পড়বো তখন দেখালেই হবে। তো আপনারা বলেন যে এখান থেকে কোনো সমস্যা যদি থাকে, ঠিক আছে, বুঝতে বা যে কোনো সমস্যা, তাহলে আমাকে বলেন, আর যদি না থাকে আমি তাহলে হচ্ছে সাজেশন দিয়ে দিব এখনই। ম্যাডাম 8টা স্টেপ যেটা বলছিলেন ওইটা একটু দেখে দিবেন। হ্যাঁ 8টা স্টেপে কি প্রবলেম নাকি হচ্ছে 8টা স্টেপ কি বলছে সেটা বুঝেন নাই? আমি হচ্ছে এটা কিন্তু সাজেশন দিইনি এখনো বা কোশ্চেনও বলি নাই, ওটার অ্যান্সারও বলি নাই, আমি জাস্ট জিজ্ঞাসা করছি কারো কোনো সমস্যা আছে কিনা এই স্লাইড থেকে, বুঝতে পারছেন? কারো কি কোনো সমস্যা আছে? না থাকলে আমি সাজেশন দিয়ে দিব এখন। হ্যালো, কেউ কথা না বললে আমি মনে করবো সমস্যা নাই। জাকির, জাকির সমস্যা আছে? জাকির, সুজন, প্রণয়জিৎ, পল, কেউ কথা বলে না না কেন? ম্যাম, আমার 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 কোনো সমস্যা নাই, কারণ এই লেকচারগুলো আমি দেখছি ভিডিওতে, আমার সমস্যা হয়নি। সুজন, সুজন বলেন তো সমস্যা আছে? বুঝছি না ম্যাম। বুঝি নাই। না ম্যাম, প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে জাকির, রোকন খান, নাই ম্যাডাম, সমস্যা নাই। ওকে। তাহলে আমি হচ্ছে এখন ইয়ে বলে দিচ্ছি, কোশ্চিন বলে দিচ্ছি, ঠিক আছে? অ্যাসাইনমেন্টের জন্য আমি কি কোশ্চিন করতে পারি এখান থেকে? এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চিন হচ্ছে এই ইম্পর্টেন্ট অবজারভেশন গুলো, ঠিক আছে? এই যে এখান থেকে এটার জন্য কি বলতে পারি আমি, কোশ্চিনটা কেমন হতে পারে আমি বলতেছি এখনই। আমি বলতে পারি এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্ট অবজারভেশনস ফ্রম দ্য রিলেশনশিপ বিটুইন ইলেকট্রিক ফিল্ড ডেনসিটি অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে? তাহলে যদি আপনারা কি বুঝতে পারছেন আমি কি বললাম? এই ইম্পর্টেন্ট অবজারভেশনের জন্য আমি কোশ্চেনটা বলতেছি, যেরকম ভাবে বলতে পারি এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্ট অবজারভেশন ফ্রম দ্য রিলেশনশিপ বিটুইন যে ডি ভেক্টর এবং ই ভেক্টরও বলতে পারি, অথবা বলতে পারি ইলেকট্রিক ফিল্ড ডেনসিটি এন্ড ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। বুঝতে পারছেন? জি যদি ম্যাডাম, তাই বুঝতে হয় পারছি। তাইলে হচ্ছে দেখেন, এটা যদি কোশ্চেন আসে তাহলে কি লিখবেন আপনারা? যদি হচ্ছে এই কোশ্চেন আসে তাহলে প্রথম থেকে লিখতে হবে একটু, যে প্রথম থেকে বলতে সবই যে ব্যাখ্যা করতে হবে এমন না, জাস্ট ই ভেক্টর সমান সমান কি লেখা যায়, এই ইকুয়েশনে কিউ আর আর আছে, এই দুটার সম্পর্ক বলবেন বা এই দুটার পরিচয় দিবেন। ডি ভেক্টর বলতে কি লেখা যায় সেটা বলবেন, দিয়ে ভাগ করে এই ইকুয়েশন পর্যন্ত নিয়ে আসবেন। 1 নম্বর ইকুয়েশনের পরে আপনারা এই ইম্পর্টেন্ট অবজারভেশনে চলে আসবেন, দিয়ে 1 থেকে 4 নম্বর পর্যন্ত যে পয়েন্টগুলো দেওয়া আছে প্রত্যেকটা পয়েন্টে দিতে হবে, ঠিক আছে? কোনো পয়েন্ট মিস করা যাবে না। এটা হচ্ছে অ্যান্সার গেল, ঠিক আছে? এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন হচ্ছে আমি বলতে পারি যে হাউ টু ডিটারমাইন ডি ভেক্টর এন্ড ই ভেক্টর ফ্রম দ্য ইউজ অফ গস ল। বুঝতে পারছেন? আমি বলতে পারি যে কিভাবে আর কি ডি আর ই ভেক্টর বের করতে হবে গস ল ইউজ করে, ঠিক আছে? বা বলতে পারি এক্সপ্লেন দ্য প্রসিডিওর বা স্টেপস, ঠিক আছে? এক্সপ্লেন দ্য স্টেপস টু অবটেন ডি ভেক্টর এন্ড ই ভেক্টর ফ্রম গস ল। এরকম ভাবে যে কোনো কোশ্চেন আসতে পারে। আপনারা যদি চান, আপনারা যদি কেউ লেখেন, আমি তাহলে আস্তে আস্তে কোশ্চেন গুলো বলবো। কেউ কি লিখতেছেন? ম্যাম জাকিরে লিখতেছে, একটু ইয়ে করুন। তো জাকির তো কথা বলতেছে না। আচ্ছা ঠিক আছে, জাকির তাহলে যদি লিখেন তাহলে হচ্ছে আমি আরেকবার বলবো। ম্যাম বলেন আপনি, আমি লিখতেছি। আচ্ছা ঠিক আছে, বলেন। ম্যাম আচ্ছা ঠিক আছে। আমি বললাম যে হচ্ছে এখান থেকে কোশ্চেন কি আসতে পারে, আমি বলতে পারি এক্সপ্লেন দ্য স্টেপস টু অবটেইন ডি ভেক্টর এন্ড ই ভেক্টর ফ্রম গস ল।
ম্যাম আমি আজকের ক্লাসটা করতে পারতেছি না ম্যাম। আমার হচ্ছে বাড়ির পাশে এক ভাইস্তে পানিতে ডুবে মারা গেছে, তো আমি ওখানে যাচ্ছি ম্যাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান, সমস্যা নেই, ঠিক আছে, আমি রেকর্ডিং দিয়ে দিব। আচ্ছা, পল লিখছেন, প্রণয়জিৎ পল, তাহলে আমি পরের কোশ্চেনে যাচ্ছি। জি ম্যাম, লেখা শেষ, বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি এই কোশ্চেনটা দিই তাহলে কি করতে হবে? আগে গস ল থেকে কি জানি সেটা লিখবেন, তারপরে হচ্ছে এই 8টা স্টেপ দিয়ে দিবেন, তাইলেই হবে। তারপর দুইটা গেল বড় কোশ্চেন। 3 নম্বর বড় কোশ্চেন হচ্ছে এই ম্যাগনেটিক ফিল্ড থেকে কি করতে পারি? আমি বলতে পারি ইলাস্ট্রেট দ্য প্রসেস অফ ক্রিয়েটিং ম্যাগনেটিক ফিল্ড উইথ নেসেসারি ফিগার। আরেকবার বলছি, illustrate the process of creating magnetic field with necessary figure. যদি এই কোশ্চেন আসে তাহলে কেমন করে লিখবো অ্যান্সার আমরা? এই কোশ্চেন আসলে প্রথম থেকে এই যে এই 7.2 ফিগার যেটা দেওয়া আছে লাল দাগ, এই পর্যন্ত লিখবো, 7.2 ফিগারটা দিব, তারপরে যে ডি থেকে শুরু করে এই পর্যন্ত লিখবো, ঠিক আছে? তারপরে আর কি লিখবো? তারপরে যে এখান থেকে আর রাইট হ্যান্ড থাম্ব রুল থেকে এখান থেকে এই পর্যন্ত লিখবো। এটা তারপরে কি দিব? এই ছবিটা দিব 7.3, ঠিক আছে, ফিগার 7.3 রাইট হ্যান্ড থাম্ব রুলের এই ছবিটা দিয়ে দিব, ঠিক আছে? ম্যাম কোন কোন জায়গাগুলো দিতে হবে আরেকটু করেন, আমি লিখতেছিলাম তো খেয়াল করি নাই। ও আচ্ছা আচ্ছা, প্রথম থেকে এই যে ফিগার 7.2 পর্যন্ত দিতে হবে, ঠিক আছে, এখান থেকে এ পর্যন্ত, তারপরে এখান থেকে ডি থেকে এই পর্যন্ত, তারপর এই যে রাইট হ্যান্ড থাম্ব রুলের এখান থেকে এই পর্যন্ত, আর ফিগার 7.2 আর 7.3 অবশ্যই দিতে হবে। বুঝছে? জি ম্যাম। এখান থেকে আরেকটা বড় কোশ্চেন কি আসতে পারে? এই যে এক্সাম্পল 7.6 ম্যাথ। ঠিক আছে, জি ম্যাডাম। ওকে। তারপর আর এগুলো লাগবে না, এগুলো আর বড় কোশ্চেনের জন্য না। বড় কোশ্চেন কয়টা বললাম? এক্সাম্পল 7.6 ম্যাথটা দিলাম, চারটা। 4টা দিছি, হ্যাঁ। তারপরে হচ্ছে কেমন করে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, এটা একটা, 2টা। তারপরে স্টেপ গুলা 8টা স্টেপ, 3টা। আর আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট অবজারভেশন, 4টা। ঠিক আছে, মানে মোটমাট 4টা বড় কোশ্চেন দিলাম এখান থেকে অ্যাসাইনমেন্টে আসার মতন। আর আরেকটা জিনিস মনে রাখবেন, এই স্লাইড মানে লেকচার 1 থেকে আসলে সেটা হচ্ছে CO3 কোশ্চেনে CO3 লেখা থাকে, মানে আপনাদের কোর্স আউটকাম 3 থেকে এটা আসছে কোশ্চেন, ঠিক আছে? 4 নাম্বারটা কি বলছেন? ওই 4 নম্বরটা 7.4 ম্যাথ এক্সাম্পল। এই যে এক্সাম্পল 7 পয়েন্ট কত জানি দেখলাম, 7.6 এক্সাম্পল, ঠিক আছে? বুঝতে পারছেন? জি ম্যাডাম। ওকে, তাহলে আমি কি বলতেছিলাম? জি ম্যাম। আমি বললাম যে হচ্ছে এই 4টা বড় কোশ্চেন এখান থেকে আসতে পারে। আর আপনার যদি কোশ্চেনে CO3 থেকে কোশ্চেন হয় তাহলে বুঝবেন এই লেকচার 1 থেকে, কারণ আমি এই লেকচার 1 এ যা পড়াইছি সবই CO3 মানে কোর্স আউটকাম 3 থেকে, ঠিক আছে? আপনাদের তো বোঝার দরকার নেই, তাও জাস্ট বলে রাখলাম নলেজের জন্য। এই তারপর নেক্সটে যাব। ও সরি, ভাইবার জন্য এখন বলবো, ঠিক আছে? ভাইবার জন্য আমি বলে দিচ্ছি, ম্যাডাম তাকাই দিচ্ছি। ভাইবের জন্য আলাদা পিডিএফ দিবেন না? ম্যাম ভাইবার জন্য সেটা আলাদাভাবে বলেন, আগে অ্যাসাইনমেন্টের কোশ্চেনগুলো করেন। শেষ করি, প্রত্যেকটা স্লাইড থেকে আমি ভাইবার অ্যাসাইনমেন্টের কোশ্চেন বলে দিচ্ছি, আনসারও বলে দিচ্ছি। আমি এগুলো শেষে আমি ভাইবার জন্য আলাদা পিডিএফও দিব, ঠিক আছে? হয়তো আর 2-1 দিন দেরি হবে, ভাইবার জন্য আমি হাতে লিখে দিব তো আপনাদেরকে, তো একটু টাইম লাগবে। তো আমি 2-3 দিন পরে দিয়ে দিব আপনাদেরকে ভাইবার জন্য। আর প্রত্যেকটা স্লাইড থেকে আগে অ্যাসাইনমেন্ট তারপরে ভাইবারটা বলবো, নাহলে আমার সিনক্রোনাইজ হয় না আর কি, ঠিক আছে? এই জন্য। আচ্ছা ঠিক আছে ম্যাম, বলেন। ওকে, আচ্ছা এখান থেকে এক নম্বর ভাইবার জন্য কোশ্চেন কি হতে পারে? ডি ভেক্টরটাকে, যেটাকে আমরা বলি ইলেকট্রিক ফিল্ড ডেনসিটি, এটার আরো দুটো নাম আছে, সেই দুটো নাম কি? একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্লাক্স ডেনসিটি আর একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডেনসিটি, ঠিক আছে? বুঝতে পারছেন? নেক্সটে যাচ্ছি। তারপরে ম্যাম প্রশ্নটা কেমন আসতে পারে? আমি
আমি বলতে পারি ডি ভেক্টর অথবা ডিসপ্লেস কি বলে ইলেকট্রিক ফিল্ড ডেনসিটির আর কি বলে দাঁড়ান 1 মিনিট, ইলেকট্রিক ফিল্ড ডেনসিটিকে আর কি কি নামে ডাকা যায় বা এর আর কি কি নাম আছে, ঠিক আছে? ওকে ম্যাম। তারপরে আমি বলতে পারি এই যে এই ইম্পর্টেন্ট অবজারভেশনের 1 নম্বর আর 4 নম্বরটা ভাইবার জন্য কি বলতে পারি, আমি বলতে পারি ডি আর ই ভেক্টর ডিরেকশন কোন দিকে, মানে একই দিকে না বিপরীত দিকে। আপনাদের বলতে হবে ডি আর ই ভেক্টর দুইটাই একই দিকে থাকে, ঠিক আছে, সেম ডিরেকশন। তারপরে আমি বলবো যে ডি ভেক্টর আর ই ভেক্টরের মধ্যে যে সম্পর্কটা পাইলাম সেখান থেকে বলেন যে ডি ভেক্টরটা এপসাইলনের উপর নির্ভর করে না ই ভেক্টরটা। আপনাদেরকে বলতে হবে ই ভেক্টরটা এপসাইলনের উপর নির্ভর করে আর ডি ভেক্টরটা এপসাইলনের উপর মানে পার্মিয়াবিলিটির উপর নির্ভর করে না। তারপর আমি বলতে পারি গস ল থেকে ডি ভেক্টর আর ই ভেক্টর বের করার স্টেপ কয়টা, আপনাদের বলতে হবে 8টা স্টেপ আছে, ঠিক আছে? তারপর আমি বলতে পারি যে আপনাদের ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো লুপ আকারে থাকে নাকি স্ট্রেট লাইন আকারে থাকে, অথবা বলতে পারি কিভাবে থাকে, আপনাদের বলতে হবে এরা সবসময় লুপ আকারে থাকে, ক্লোজ লুপ আকারে থাকে, ঠিক আছে, যে ক্লোজ লুপ আকারে থাকে দাগানো আছে, ঠিক আছে? তারপর আমি বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ড কেমন করে ক্রিয়েট হয়, তখন আপনাদেরকে বলতে হবে যে এই লাইন থেকে হোয়েন থেকে এই পর্যন্ত, মানে কি ম্যাডাম যখন আগের কোশ্চেনটা কি বলবেন? আগেরটা বললাম যে ম্যাগনেটিক ফ্লাক্স লাইনগুলো কেমন করে থাকে, অ্যানসারটা হচ্ছে ক্লোজ লুপ আকারে থাকে, ঠিক আছে? জি ম্যাডাম। তারপরে আমি বলতে পারি যে হচ্ছে কেমন করে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, আপনাদেরকে বলতে হবে যখন একটা কন্ডাক্টরের মধ্যে স্ট্রেট কন্ডাক্টরের মধ্যে কারেন্ট পাস করাবো তখন তার চারপাশে অ্যারাউন্ডে মানে তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, জাস্ট এটুকু বলতে হবে যে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে, যে এই পর্যন্ত এক লাইনে। তারপর আমি বলতে পারি রাইট হ্যান্ড থাম্ব রুল অনুযায়ী আমাদের যে রাইট হ্যান্ডের থাম্ব মানে বুড়ো আঙ্গুল, ঠিক আছে, বুড়ো আঙ্গুলটা কার দিকে নির্দেশ করে, আপনাদের বলতে হবে বুড়ো আঙ্গুলটা কারেন্টের দিক নির্দেশ করে, আর হচ্ছে কি যেগুলা কুণ্ডলী পাচা আছে বাকি আঙ্গুলগুলো ওগুলো হচ্ছে ফ্লাক্স লাইনের দিক নির্দেশ করে। তারপর এখান থেকে আর একটা কোশ্চেনই আছে, আমি বলতে পারি যে ডেল ডট বি ভেক্টর অথবা বলতে পারি ডাইভারজেন্স অফ ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কেমন হয় এর ভ্যালু, মানে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি ডাইভারজেন্সটা কত, তাহলে আপনাদের বলতে হবে 0। আমি বলবো এটা মিনিং কি, তাহলে আপনারা বললেন এটা মিনিং হচ্ছে ম্যাডাম কোনো ম্যাগনেটিক মানে মনোপোল একা থাকতে পারে না, সবসময় ক্লোজ লুপ আকারে থাকে, ঠিক আছে? আপনারা এটা পড়ে আসছেন, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের 4 নম্বর ইকুয়েশন মানে গস ম্যাগনেটিক ল, ঠিক আছে? তাও একটু বলে দিলাম। তো এখান থেকে ভাইবার কোশ্চেন কয়টা, এখানে একটা, তারপরে 7টা হয়েছে 7টার মতো মনে হয়, এক, এখানে দুই, একটা তিন, দুইটা, তারপরে চার, হচ্ছে পাঁচ, 3টা, ছয়, 7টা ম্যাডাম। 4টা, 4টা, তারপরে হচ্ছে 5টা, 6টা, 7টা, ঠিক আছে? 7টা না 8টা যেন হচ্ছে মোটমাট, যেটুকু আমি বলছি বুঝতে পারছেন তো, তাই না? জি সবাই ম্যাডাম। বুঝতে পারছেন না? ওকে, তাহলে আমি নেক্সট স্লাইডে যাব। ওকে ম্যাম। ওকে, দেখি কতজন জয়েন করছে, আজকে তো কম কেন? আবির আসছেন, আবির আবির কিছু বুঝতেছেন? আচ্ছা যাই হোক, আমি তাহলে পরবর্তীটাতে যাচ্ছি, এই যে দেখি ম্যাম সহ 4 জন। আচ্ছা তাহলে আমি সেকেন্ডটাতে আসলাম, ঠিক আছে, লেকচার 2 যেটা। আপনাদের কাছে কি সবগুলো স্লাইড আছে নাকি আমি দিয়ে দিব বলেন তো? ম্যাম আবার গ্রুপে একটু সেন্ড করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আমার গ্রুপে আরেকবার সেন্ড করে দিব, যখন টাইম পাবো আর কি, রাতে দিব, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন আমি এই যে প্রথম যেটা ম্যাম লেকচার 2 স্লাইড টোটাল কয়টা? স্লাইড টোটাল আছে হচ্ছে 4টা পিডিএফ আর একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। আমি আজকে গ্রুপে দিয়ে দিব নি 4টা পিডিএফ আর একটা স্লাইড মানে পাওয়ার পয়েন্ট আর কি, ঠিক আছে? বুঝতে পারছেন? ম্যাডাম। ওকে,
তাহলে এখন দেখেন আমি নেক্সট স্লাইডে আসছি। এখানে আমি প্রথম হচ্ছে বলবো, অ্যাসাইনমেন্টের কোশ্চেন বলবো, ঠিক আছে? অ্যাসাইনমেন্টের কোশ্চেন কি হতে পারে? এই বাউন্ডারি কন্ডিশন থেকে অ্যাসাইনমেন্টের কোশ্চেন কি করতে পারি? বড় কোশ্চেন একটা কোশ্চেন হতে পারে, এই দেখেন একটা লাল দাগ দেওয়া আছে, বলা আছে দ্য নরমাল কম্পোনেন্ট অফ বি ভেক্টর ইজ কন্টিনিউয়াস এট দ্য বাউন্ডারি। এখান থেকে আমি কোশ্চেন বলতে পারি ভেরিফাই দ্য স্টেটমেন্ট, এক মিনিট, এটা বলতে পারি ভেরিফাই দ্য স্টেটমেন্ট দ্য নরমাল কম্পোনেন্ট অফ বি ভেক্টর ইজ কন্টিনিউয়াস এট দ্য বাউন্ডারি, অথবা বলতে পারি ভেরিফাই দ্য স্টেটমেন্ট দ্য নরমাল কম্পোনেন্ট অফ এইচ ভেক্টর ইজ নট কন্টিনিউয়াস এট দ্য বাউন্ডারি। ঠিক আছে, এটা হচ্ছে দুইটা কোশ্চেন। অথবা আমি বলতে পারি prove that the prove that the magnetic field intensity is inversely proportional to their relative permeabilities। ঠিক আছে, এটাও দিতে পারি। তো কোশ্চেন তিন রকম, অ্যান্সার কেমন হবে? কোশ্চেন তিন রকমের জন্য আমাদের হচ্ছে ছবিটা আঁকতে হবে, ছবিটা আঁকতেও পারে নাও আঁকতে পারেন, সমস্যা নাই। ছবিটা যদি আঁকতে চান তাহলে এরকম একটা সিলিন্ডার আঁকবেন, ঠিক আছে, যার হাইট হচ্ছে এখান থেকে এই পর্যন্ত লাস্ট পর্যন্ত এইচ, আর মাঝখানে দুটো ভাগ করলে, যে মাঝখানে দাগ দিছি, ভাগ করলে উপরে হচ্ছে h/2 হাইট, নিচে হচ্ছে h/2 হাইট, উপরেটা হচ্ছে মিডিয়াম 1, নিচেটা হচ্ছে মিডিয়াম 2, এরকম করে লিখতে পারেন, ঠিক আছে? ছবিটা আঁকতে পারেন, নাও আঁকতে পারেন, কোনো সমস্যা নেই। উপরে দেখেন এই যে, তাহলে যে কোনো কোশ্চেন আসলে আপনাদের উপরে টু ফাইন্ড থেকে শুরু করতে হবে, তারপর আপনাদের বুঝে বুঝে লিখতে হবে যে কতটুকু লেখা যায়। যেটা ছবিতে লিখছেন সেরকম জিনিসই লিখবেন শুধু, তাছাড়া লেখার দরকার নাই। তারপরে 1 2 3 4 5 6, ঠিক আছে, 7 নম্বর ইকুয়েশন পর্যন্ত লিখবেন। বি ভেক্টর যদি এই লাইনটা আসে তাহলে সেই এই বি পর্যন্ত, মানে 7 পর্যন্ত লিখবেন যদি বি ভেক্টর পর্যন্ত কোশ্চেনে আসে। যদি কোশ্চেনে এই যে এটা চাই এইচ ভেক্টর ইজ নট কন্টিনিউয়াস, তাহলে 8 নম্বর ইকুয়েশন পর্যন্ত লিখতে হবে। যদি কোশ্চেনে আসে ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য রিলেটিভ পারমিয়াবিলিটিস, তাও আপনাদের 8 নম্বর পর্যন্ত লিখতে হবে। বুঝতে পারছেন? জি ম্যাম। যদি বুঝতে পারেন তাহলে আমি আগাচ্ছি। এটা হচ্ছে কোশ্চেন প্লাস একটা ফার্স্ট কোশ্চেন বললাম, প্লাস আমি এগুলোর অ্যান্সার বললাম। আপনাদের কোশ্চেন আমি অনেক কমায় দিচ্ছি, ঠিক আছে, বড় বড় কোশ্চেন কমায় দিব। তারপরে বড় কোশ্চেনের জন্য এক্সাম্পল 8.9 ম্যাথ দাগান, 8.9 এক্সাম্পল ম্যাথের জন্য। নেক্সট হচ্ছে, আচ্ছা আপনারা বলেন তো আপনাদের কি অ্যাসাইনমেন্ট কম হয়ে যাচ্ছে নাকি বেশি হয়ে যাচ্ছে, মানে কমাবো নাকি বাড়াবো, তাই বলেন। ম্যাম আপনি আপনি যেভাবে আগাচ্ছেন ওইভাবে আগান, কমের মধ্যে রাখেন, কারণ সাবজেক্ট বেশি, সময় কম। তাহলে ফ্যারাডে লটা বাদ দিয়ে দিলাম। ম্যাম এখান থেকে 20 মার্কের এক্সামের জন্য এতগুলো কোশ্চেন। 20 মার্কস এর কোশ্চেনের জন্য, এক্সামের জন্য তো কোশ্চেন দিতেই হবে। আচ্ছা এখান থেকে আমি দুইটাই দিলাম, ঠিক আছে, একটা হচ্ছে এক্সাম্পল ম্যাথের, আমি তো অনেক কমায় দিচ্ছি উষা, তাও যদি বলেন তাহলে কিন্তু বাড়ায় দিব। না আমি ম্যাম এখান আপনি থেকে কমাই just দিচ্ছেন ম্যাম। না ম্যাম ঠিক আছে, আপনি যেভাবে আগাচ্ছেন ওইভাবে আগান। এটাই বলছি ম্যাম, আপনি আপনার মতো আগান। আচ্ছা ঠিক আছে, এক্সাম্পল 8.9, আর হচ্ছে এখান থেকে আমি এই কোশ্চেনটা বললাম বি ভেক্টর বা এইচ ভেক্টরের, ঠিক আছে, এখান থেকে দুইটাই, আর নাই, বড় কোশ্চেন দুইটাই। ঠিক আছে, ভাইবার জন্য কি আসতে পারে? ভাইবার জন্য এখান থেকে তেমন আসলে বড় কোশ্চেন মানে ছোট কোশ্চেন নাই, জাস্ট দুইটা কোশ্চেন আছে, দুটো না তিনটা। এই যে এখানে যে মার্ক করে দিলাম না, আপনাদেরকে আমি বলতে পারি দ্য নরমাল কম্পোনেন্ট অফ বি ভেক্টর, মানে বি ভেক্টরের নরমাল কম্পোনেন্ট গুলো কি কন্টিনিউয়াস বাউন্ডারিতে নাকি কন্টিনিউয়াস না। আপনাদের বলতে হবে বি ভেক্টরের ক্ষেত্রে কন্টিনিউয়াস, কিন্তু এইচ ভেক্টরের ক্ষেত্রে নট কন্টিনিউয়াস, ঠিক আছে। আবার আমি বলতে পারি এইচ ভেক্টরটা কি পারমিয়াবিলিটির সাথে ব্যস্তানুপাতিক নাকি সমানুপাতিক সম্পর্ক। আপনাদের অ্যান্সার হবে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, মানে সম্পর্ক, ঠিক আছে। আর এখান থেকে আর কোনো ভাইবার জন্য দিচ্ছি না, ম্যাডাম পরের কোশ্চেনটা কি বললেন? মানে আমি ভাইবার জন্য ম্যাডাম 2 নাম্বারটা কি বলছেন? আমি বলছি যে জি জি এইচ ভেক্টর মানে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটিটা এই পারমিয়াবিলিটির সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, মিডিয়ামের পারমিয়াবিলিটির সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। বুঝতে পারছেন সবাই? তাহলে আমি নেক্সট স্লাইডে আগাবো। কোর্স আউটকাম কত এটা ম্যাডাম? এটা হচ্ছে কোর্স আউটকাম, এটা হচ্ছে CO4, ঠিক আছে, CO4 হয়েছে। জি ম্যাডাম। তাইলে এবার আমি লেকচার 3 তে গেলাম, 3 and 4 আর কি। এই লেকচার 3 and 4 এ কিন্তু CO4 আছে কিছুটা আর CO5 আছে নিচের দিকে, মানে CO4 আর 5 এর মিক্সড।
ঠিক আছে, শুরু করব। শুরুতেই এক্সাম্পল 9.8 নেন অ্যাসাইনমেন্টের জন্য। এটা অনেক বড় কোশ্চেন, এক্সাম্পল 9.8 যদি এটা দিই তাহলে একদম পুরো 5 মার্কের জন্যই দিব। আপনাদের আমি কালকে কোশ্চেনের ধরন বলছি, 20 মার্কসের পরীক্ষার জন্য থাকবে হচ্ছে অ্যাসাইনমেন্টে 4টা কোশ্চেন, ঠিক আছে, 4টার মধ্যে 4টাই লিখতে হবে, পার কোশ্চেনে 5 মার্কস করে থাকবে। আমি যদি এরকম বড় ম্যাথ দিই তাহলে একটা কোশ্চেনেই আমি এই মানে ধরলাম 4 নম্বর কোশ্চেনে এটা দিয়ে দিলাম, তাহলে 5 মার্কস পুরো হয়ে গেল। আর যে কোশ্চেনে আমি 2 ভাগে ভাগ করব মানে এ আর বি দিব, 3 2 করে দিব, এরকম আমি আপনাদের এমন ভাবে কোশ্চেন ঠিক করছি যাতে করে আপনাদের কুইজ সরি থিওরি হয় অর্ধেক আর ম্যাথ হয় অর্ধেক, ঠিক আছে, যাতে সবাই একটা এভারেজ মার্ক পায়। আচ্ছা, তারপর এগুলা লাগবে না। ম্যাম এক্সাম্পল এটা কত নম্বরের লেকচার? বুঝি নাই। লেকচার কত নম্বর? লেকচার 3 and 4 একসাথে দেওয়া আছে, 3 and 4। বলবো এবার এক্সাম্পল 9.29 ম্যাথ। আপনাদের কিন্তু ম্যাথ গুলো হুবহু হয়তো বা আসবে, কিন্তু এক্সাম্পল মানে ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আমি হয়তো ভ্যালু জায়গায় বলতে পারি যার যে আইডি, কোন একটা ধরেন এই ম্যাথটা ধরলাম, ঠিক আছে, বি ইজ ইকাল 1 টেসলা, ঠিক আছে, আমি ধরলাম এখানে বলে দিলাম বি সমান সমান আপনাদের রোলের, ঠিক আছে, লাস্ট ডিজিট যত তত হচ্ছে টেসলা, এরকম বলে দিতে পারি। সুতরাং সাবধান, ম্যাম কারোটা দেখে কপি করবেন সেক্ষেত্রে না। যদি জিরো হয় ম্যাম লাস্টের ডিজিট। লাস্টের 2 ডিজিট বলবো, লাস্টের 2 ডিজিট কখনো জিরো হবে না। ম্যাম আমার তো 02, সেক্ষেত্রে আমি শুধু 2 ধরবো না? আপনার 0 টু যেহেতু শুধু 2 ধরবেন, হ্যাঁ। জি জি। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে দিব যে ধরেন কারো যদি 22 রোল হয় তাহলে 22, কারো যদি 9 রোল হয় তাহলে 9, বুঝছেন, লাস্টের দুইটা 09 হবে, তাইলে তো 0 তো ধরা দরকার নেই, শুধু 9। আর 22 হইলে 22 এই। তারপরে হচ্ছে আমি ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স এবং প্রপাগেশন কনস্ট্যান্টের সংজ্ঞা দিতে পারি। আচ্ছা, আজান দিচ্ছে, 2 মিনিট পরে কথা বলি, হ্যাঁ। আচ্ছা, আজান শেষ হয়েছে। আমি কি বলছিলাম, আমি বলতেছিলাম যে জেড নট মানে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স এবং প্রপাগেশন কনস্ট্যান্টের সংজ্ঞা দিতে পারি, ঠিক আছে, মানে জাস্ট সংজ্ঞা মানে 1 মার্কস এর এরকম, ঠিক আছে, বুঝা গেছে। নেক্সটে যাব। হ্যালো, জি ম্যাম, জি ম্যাম, ওকে। দেখছি। আচ্ছা, তাহলে এগুলোর কোশ্চেন আসলে আপনারা জানেন কেমন করে লিখতে হবে, তো আরেকবার বলে দিচ্ছি। জেড নট এর সংজ্ঞা আসলে শুধু কি লিখবেন,
এই যে এখান থেকে ডাজের পর এখান থেকে পর্যন্ত আর হচ্ছে জাস্ট এই ছবিটা দিয়ে দিবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? তারপর এক্সাম্পল 1.1 ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। এক্সাম্পল 1.1 এর ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। তারপরে গেল, তারপর এক্সাম্পল 1.2, ঠিক আছে? তারপরে ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটির সংজ্ঞা, এই যে এখান থেকে যা সংজ্ঞা ছোট ছোট 2 নম্বরের কোশ্চেন হতে পারে। ঠিক আছে? লিখছেন? জি ম্যাডাম। ওকে, তাহলে নেক্সটে গেলাম। তারপর এক্সাম্পল 1.4 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর ডিস্টরশনলেস লাইন, এটাই শুধুমাত্র বড় স্লাইড আপনাদের, তাছাড়া বড় স্লাইড নাই আর। আচ্ছা, ডিস্টরশনলেস লাইন থেকে একটা বড় কোশ্চেন আসতে পারে কেমন করে? আমি বলতে পারি এখান থেকে 3 ভাবে কোশ্চেন আসতে পারে। দেখেন এখানে আমি একটা লাল দাগ দিয়ে রাখছি যে আলফা ডাজ নট ভ্যারি উইথ ফ্রিকোয়েন্সি। আমি কোশ্চেনটা কেমন করে করতে পারি? আমি বলতে পারি প্রুভ দ্যাট দা আলফা, অথবা বলতে পারি প্রুভ দ্যাট দা অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট ডাজ নট ভ্যারি উইথ ফ্রিকোয়েন্সি ইন কেস অফ ডিস্টরশনলেস লাইন। লিখেন কোশ্চেনটা। ম্যাডাম আরেকবার বলবেন? হ্যাঁ, একবার বলছি, সমস্যা নাই। আমি বলছি যে প্রুভ দ্যাট দা attenuation constant does not vary with frequency in case of distortionless line. বুঝছে? তারপরে ওই কোশ্চেনটাই অর দিয়ে লেখেন, অর, ঠিক আছে? অর দিয়ে কি লিখবেন? লেখেন prove that the velocity becomes independent of frequency in case of distortionless line. আবার বলবো কোশ্চেনটা? জি ম্যাম বলেন। আমি বলছি কোশ্চেনটা যে prove that the velocity becomes independent of frequency in case of distortionless line. অথবা আরেকটা অথবা আছে, অথবা লেখেন explain the required conditions for a distortionless transmission line. এক্সপ্লেইন দা, পরে ম্যাম। Explain the required conditions of the distortionless transmission line. লিখছেন? আচ্ছা, যদি আমি এই 3টা কোশ্চেন হচ্ছে আমি জি ম্যাম। অর দিয়ে লিখলাম, ঠিক আছে? তাইলে আচ্ছা, আমি বারবার এটা আসছে কেন? প্লিজ মুভ দিস উইন্ডো অ্যাওয়ে ফ্রম দ্য শেয়ার্ড অ্যাপ্লিকেশন। আচ্ছা, 1 মিনিট দাঁড়ান, আবার অন করি। আচ্ছা, তাহলে যে 3টা কোশ্চেন অর দিয়ে লিখলাম সেটার অ্যান্সার কোথা থেকে শুরু হবে? অ্যান্সার শুরু হবে হচ্ছে একদম এই যে প্রথম এই যে এ থেকে শুরু করে, যদি এই যে আলফা ডাজ নট ভ্যারি উইথ ফ্রিকোয়েন্সি হয় তাহলে 3 নম্বর ইকুয়েশন পর্যন্ত লিখতে হবে। যদি বলা হয় ভেলোসিটি বিকামস ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রিকোয়েন্সি তাহলে 5 নম্বর ইকুয়েশন পর্যন্ত লিখতে হবে। যদি বলা হয় রিকোয়ার্ড কন্ডিশন ফর ডিস্টরশনলেস লাইন তাহলে 6 নম্বর ইকুয়েশন পর্যন্ত লিখতে হবে। ক্লিয়ার?
জি আশরাফুল, আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। আপনি ও পারলে বলছে আবার আবার বলার জন্য বলছে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আবার বলছি। আমি বললাম ম্যাম মানে তিনটা ওর যে তিনটা প্রশ্ন লিখছেন ওটা কোনটা কোন প্রথম যেটা লিখছি অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট, এটা প্রথমটার জন্য ইকুয়েশন 3 পর্যন্ত লিখতে হবে প্রথম থেকে। এই যে এখান থেকে ডিসটরশনলেস লাইন মানে 1.17 আর্টিকেলের প্রথম থেকে ইকুয়েশন 3 পর্যন্ত লিখতে হবে প্রথমটার জন্য, যে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট ডাজ নট ভ্যারি উইথ ফ্রিকোয়েন্সি। 3 নম্বর পর্যন্ত লিখতে হবে এই কোশ্চেনটার জন্য। তারপরে সেকেন্ড অর যেটা লিখলাম, এই যে ভেলোসিটি বিকামস ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রিকোয়েন্সি, সেই সেকেন্ডটার জন্য ইকুয়েশন 5 পর্যন্ত লিখতে হবে প্রথম থেকে। আর যে থার্ড কোশ্চেনটা বললাম যে কন্ডিশন ফর ডিসটরশনলেস লাইন, সেটার জন্য ইকুয়েশন 6 পর্যন্ত লিখতে হবে প্রথম থেকে। বুঝে গেছে? জি ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই বুঝতে পারছেন? তাহলে আমি নেক্সটে আগাবো। কে যেন তুলতেছিল, ওর জন্য বলতেছে আর কি। আচ্ছা ঠিক আছে, তারপরে এক্সাম্পল জি ম্যাম, 1.7। শেষ। আচ্ছা ঠিক আছে, এক্সাম্পল 1.17। আর কিছু দিব না এখান থেকে, এতগুলো বাদ দিয়ে দিচ্ছি। এক্সাম্পল জি ম্যাম 1.17 লাস্ট। ঠিক আছে, এটা গেল অ্যাসাইনমেন্টের জন্য। তাইলে এখন হচ্ছে ভাইবার জন্য বলবো। হ্যাঁ, আচ্ছা প্রথম থেকে দেখি ভাইবার জন্য আমি বলে দিচ্ছি। ভাইবা এখানে কম বেশি নাই কোশ্চেন এখান থেকে। বড় প্রশ্ন বেশি তো ম্যাডাম, তাই ভাইবা কম। আচ্ছা এখন দেখেন, যদি ভাইভাতে আমি আপনাদের যে বললাম অ্যাসাইনমেন্টের জন্য ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের সংজ্ঞা, ভাইভাতেও আমি ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের সংজ্ঞা জানতে পারি। ঠিক আছে, বলতে পারি যে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের সংজ্ঞা দেন। ওকে, তারপরে আমি কি ধরতে পারি, তারপরে আমি বলতে পারি যে আলফা আলফা আর বিটাটা কি। ঠিক আছে, আলফাটা হচ্ছে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট আর বিটাটা হচ্ছে ফেজ কনস্ট্যান্ট। তো আলফা বলতে কি বুঝেন এটা আমি নিজে লিখে দিব আপনাদেরকে। ঠিক আছে, আমি যেটা বুঝাইছিলাম যে সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডিং এ যে কি বলে মানে সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডের দিকে যখন একটা সিগন্যাল যাবে, তখন কি হবে, ডিসটেন্স বাড়ার সাথে সাথে তার কি হবে, স্ট্রেংথ বা পাওয়ার বা এনার্জি কমতে থাকবে। এটাকে বলা হয় অ্যাটেনুয়েশন। ঠিক আছে, আর ফেজটা কি বলছিলাম, যখন রাস্তার মধ্যে তার ফেজে চেঞ্জ হবে, অ্যান্টি ফেজ অথবা সেম ফেজ হবে, তার জন্য মানে চেঞ্জ হতে থাকবে ফেজ। ঠিক আছে, দূরত্ব বাড়ার সাথে সাথে, এটা যে ফেজ কনস্ট্যান্টের কথা বলছিলাম। তো এই দুটো আমি সুন্দর করে লিখে দিব, এই দুটো পড়ে নেবেন। ঠিক আছে, মানে মোট কথা আমি পিডিএফ এ যা দিব সব পড়ে নিলেই হবে। এই তাও একবার করে বলে রাখতেছে আর কি। আচ্ছা, তারপরে ফেজ ভেলোসিটি আর গ্রুপ ভেলোসিটির কথা বললাম অ্যাসাইনমেন্টের জন্য প্লাস ভাইবার জন্যও। ঠিক আছে, আর আর দেখবেন ডিসটরশনলেস লাইনের সংজ্ঞাটা। ঠিক আছে, তারপরে আমি বলতে পারি যে ডিসটরশনলেস লাইনের জন্য আলফাটা, আমি যদি বলি ডিসটরশনলেস লাইনের ক্ষেত্রে একটা বা দুটো বৈশিষ্ট্য বলেন, তাহলে একটা বৈশিষ্ট্য হচ্ছে ডিসটরশনলেস লাইনের জন্য যে আলফাটা ফ্রিকোয়েন্সির সাথে ভ্যারি করে না, আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ভেলোসিটিটা ফ্রিকোয়েন্সির সাথে ভ্যারি করে না। ঠিক আছে, আর এই কন্ডিশনটাও মনে রাখবেন। ওকে, আর কোনো ভাইবার কোশ্চেন নাই এখান থেকে, শেষ। ম্যাডাম লাস্টের তিনটা আরেকবার বলবেন? হ্যাঁ বলছি, আরেকবার বলতেছি। আমি বলছি যে যদি আমি বলি যে ডিসটরশনলেস লাইনের জন্য তিনটা বৈশিষ্ট্য বলেন। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আলফা বা অ্যাটেনুয়েশন কনস্ট্যান্টটা ফ্রিকোয়েন্সির সাথে ভ্যারি করে না। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে ভেলোসিটিটা ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রিকোয়েন্সি। থার্ড বৈশিষ্ট্যটা হচ্ছে এর কন্ডিশনটা। ঠিক আছে, যে আর বাই জি ইজ ইকুয়াল এল বাই সি। বোঝা গেছে? বোঝা গেছে? জি ম্যাডাম। ওকে, তাইলে আমি হচ্ছে সে কি বলে ফোর্থ স্লাইডটা বের করতেছি, মানে ফিফথ স্লাইডটা। এটা গেল অনেক বড় একটা অংশ আপনাদের চলে গেছে। ঠিক আছে, আর অ্যাসাইনমেন্টের জন্য বড় কোশ্চেন মাত্র 2টা দিব, আর বেশি দিব না। ওকে, সবই কিন্তু আমি মানে জাস্ট বলেই দিচ্ছি আপনাদের, খুব কম কোশ্চেন দিচ্ছি আপনাদের। এই যে লেকচার 5 যেটা পড়েছিলাম ওপেন সার্কিট শর্ট সার্কিট লাইনের জন্য, ওপেন সার্কিট শর্ট সার্কিট লাইন বাদ দিয়ে দিচ্ছি, শুধুমাত্র দুটো ছোট কোশ্চেন রাখতেছি মানে অ্যাসাইনমেন্টের জন্য। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কোয়ার্টার ওয়েভ লাইনের জন্য আর একটা হচ্ছে হাফ ওয়েভ লাইনের জন্য। কোয়ার্টার ওয়েভ লাইনের জন্য কোশ্চেন কি আসতে পারে,
আমি বলতে পারি prove that the quarter wave line can be used as an impedance inverter, ঠিক আছে? কারণ আপনাদেরকে প্রথম থেকে লিখতে শুরু করে একদম এই যে ইনপুট ইম্পিডেন্সের সংজ্ঞা থেকে শুরু করে, ঠিক আছে, একদম নিচ পর্যন্ত আসতে হবে 3 নম্বর ইকুয়েশন পর্যন্ত। তারপরে এই ছবিটা দিতে হবে, ছবিটা দেওয়ার পরে আপনাদেরকে এই 4 নম্বর ইকুয়েশনটা লিখতে হবে, ঠিক আছে? তারপরে আপনাদের এই অংশে আসতে পারবেন। বুঝতে পারছেন? আমি যদি এইটা দি কোশ্চেন আরেকবার বলতেছি, কোশ্চেনটা কি হতে পারে বলবো? জি ম্যাম, কোশ্চেনটা বলেন। কোশ্চেনটা হতে পারে যে ডিসকাস অ্যাবাউট কি বলে কোয়ার্টার ওয়েভ লাইন which can be considered as a impedance inverter. ম্যাডাম আরেকবার প্লিজ। আচ্ছা সমস্যা নাই, না শুনতে পারলে প্লিজ বলার দরকার নেই, বললেই হবে, আমি বলে দিব। আমি বলছি ডিসকাস অ্যাবাউট আ কোয়ার্টার ওয়েভ লাইন। নাম বানান মনে পারতেছেন না? কোয়ার্টার ওয়েভ লাইনটা এই যে এখানে, এই যে এখানে আছে। ডিসকাস অ্যাবাউট এ কোয়ার্টার ওয়েভ লাইন, এই যে এই পর্যন্ত কোয়ার্টার ওয়েভ লাইন, ঠিক আছে, which may be Which may be considered as a impedance inverter, এই যেটা। আনসার কি এটা? কি বুঝি নাই? আপনি তো কোশ্চেন বললেন না এখন, হ্যাঁ, অ্যান্সার কোনটা? অ্যান্সার তো বলে দিচ্ছি আমি, আরেকবার বলবো? জি আমি ma'am। বলছি যে প্রথম থেকে একদম জেড ইন থেকে শুরু করতে হবে, একদম হচ্ছে এই যে ইকুয়েশন 3 পর্যন্ত দেওয়ার পরে ছবিটা দিতে হবে, তারপর ইকুয়েশন 4 দিতে হবে, ঠিক আছে? 4 দিয়ে তারপরে এই লাইনটা লিখতে হবে। তারপর নেক্সট কোশ্চেন বলছি, লাস্ট কোশ্চেন আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য। লেখেন একইভাবে ডিসকাস অ্যাবাউট এ হাফ ওয়েভ লাইন which may be considered as a one-to-one transformer. ম্যাডাম এটা সিউ কত? এটা হচ্ছে সিও, দাঁড়ান 1 মিনিট আমাকে দেখতে হবে, এটা সিও 5। ওকে, তাহলে আরেকটা, আচ্ছা গেল এটা, ঠিক আছে, আর কোশ্চেন দিব না, এটা গেল বড় কোশ্চেন সব। এখান থেকে ভাইবা কোশ্চেন এবার বলে দিই। ভাইবার জন্য আমি একটাই কোশ্চেন ইনপুট শর্ট সার্কিট আর ওপেন সার্কিটের ক্ষেত্রে করতে পারি, সেটা হচ্ছে আমি বলতে পারি এই যে এই লাখটা আমি বলতে পারি যে রিপিট হবে, মানে রিপিটেশন হবে কখন, শর্ট সার্কিট এবং ওপেন সার্কিটের ক্ষেত্রে কত পিরিয়ড পর পর এটা রিপিট হবে। আপনাদের বলতে হবে λ/2 পিরিয়ড পর পর এটা রিপিট হবে, ঠিক আছে? অথবা আরেকভাবে বলতে পারি যে শর্ট সার্কিট বা ওপেন সার্কিটের যে কার্ভটা পাইছি রিঅ্যাকট্যান্সের সাপেক্ষে, সেটার ক্ষেত্রে আমাদের কত পিরিয়ড পর পর সেই কার্ভটা রিপিট হবে আর কি। আপনাদের বলতে হবে λ/2 পিরিয়ড পর পর রিপিট হবে, ঠিক আছে? গেল। তারপরে এই যে যেটা বললাম ইম্পিডেন্স ইনভার্টার, আমি বলতে পারি ইম্পিডেন্স ইনভার্টার হিসেবে কাজ করে কে, আর আপনাদেরকে বলতে হবে কোয়ার্টার ওয়েভ লাইন। তাহলে আমি বলবো কেন ইম্পিডেন্স ইনভার্টার হিসেবে কাজ করে, আপনারা বলবেন কারণ কোয়ার্টার ওয়েভ লাইন লো ইম্পিডেন্স কে হাই, হাই কে লোতে কনভার্ট করে, ঠিক আছে? এই বুঝা গেছে? বুঝতে পারছেন? না ম্যাডাম বুঝতে পারি নাই, আরেকবার প্লিজ। ইম্পিডেন্স ইম্পিডেন্স আমি বলতে পারি যে মানে কোন ওয়েভ লাইনকে আপনাদের ইম্পিডেন্স ইনভার্টার বলা হয়। আপনাদের বলতে হবে কোয়ার্টার ওয়েভ লাইনকে। আমি বলবো কেন, তখন আপনাদের বলতে হবে কারণ কোয়ার্টার ওয়েভ লাইন লো ইম্পিডেন্স কে হাই ইম্পিডেন্সে কনভার্ট করে এবং হাই কে লোতে কনভার্ট করে, ঠিক আছে? গেল। তারপরে আর এই যে হাফ ওয়েভ লাইন থেকে ভাইবার জন্য একই কোশ্চেন আসতে পারে, আমি বলতে পারি
কোন ওয়েভ লাইনকে 1-to-1 ট্রান্সফরমার বলা হয়? আপনারা বলবেন হাফ ওয়েভ লাইনকে। আর একটা কোশ্চেন জিজ্ঞাসা করতে পারি যে হাফ ওয়েভ লাইনের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্স সমান কত? বলতে হবে হাফ ওয়েভ লাইনের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্স সমান সমান এটা হচ্ছে লোড ইম্পিডেন্স। বলেন তো বুঝতে পারছেন কিনা? লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন তাড়াতাড়ি। ম্যাডাম আরেকবার লিখছি। বলেন তো সেটা। আচ্ছা, আমি বলতে পারি কোন ওয়েভ লাইনকে 1-to-1 ট্রান্সফরমার বলা হয়? অ্যানসারটা হচ্ছে হাফ ওয়েভ লাইনকে। তারপর আমি বলতে পারি হাফ ওয়েভ লাইনের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্স সমান কত? আপনাদের বলতে হবে হাফ ওয়েভ লাইনের ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্স সমান সমান লোড ইম্পিডেন্স। বোঝা গেছে? জি ম্যাম। আপনাদের যদি আজকে হয়ে যায় তাহলে আজকে আপনাদের থেকে তাড়াতাড়ি ছাড়িয়ে দেবো, বুঝছেন? আপনাদের যদি সব সাজেশন দেওয়া হয়ে যায়, কারণ সাজেশন দেওয়া হলে পরীক্ষার জন্য আসলে পড়তে বসা উচিত, আটকে রেখে লাভ নেই, ঠিক আছে? এই আচ্ছা, সমস্যা নেই, আগে শেষ করি। তাহলে এটা গেল আপনাদের সব কিন্তু বড় কোশ্চেন শেষ। এখন আমি বের করব পাওয়ার পয়েন্টটা। পাওয়ার পয়েন্ট থেকে কোনো বড় কোশ্চেন দিব না, শুধু ভাইবার জন্য। আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য সব কোশ্চেন বলা শেষ। খুব বেশি হইলো? ম্যাম এখান থেকে তো ভাইবার জন্য বলছেন। না এখান ম্যাডাম থেকে ঠিক ভাইবার আছে। জন্যও বলছি, আর এখন আমি পাওয়ার পয়েন্ট থেকে বলবো শুধু ভাইবার জন্য, নট বড় কোনো কোশ্চেন। বুঝতে পারছেন? এই জি ম্যাডাম। রিজওয়ান বলেন তো, কম হইলো না বেশি হইলো না ঠিক হইলো? না ম্যাম ঠিক আছে, এটুকু তো দরকার। এটুকু না হলে আমি কোশ্চেন করবো কি থেকে বলেন? ম্যাম সেটাই তো। এই রিজানুর তোমার গ্রুপে পোলাপাইন ইয়ে করতেছে, তুমি ওদের রেসপন্স করো না কেন? হ্যাঁ ভাববে প্রণয় ভাববে। আচ্ছা, উম, না আমি ভাবলাম ও অসুস্থ কিনা, ও তো আবার ডাক্তারের কাছে গেছিল কালকে। ঠিক আছে। এখন হচ্ছে আমি আসছি হচ্ছে এই ইয়েটাতে, স্লাইডটাতে, ঠিক আছে? এখান থেকে আপনাদের আমি স্পেসিফিক্যালি বলি যেগুলো আপনাদের কুইজের জন্য নিছি না, ভাইবা সরি কুইজের জন্য যেগুলো কোশ্চেন নিছি সেগুলা সেই রকম টাইপেরই ভাইবার জন্য কোশ্চেন আমি এখান থেকে বলবো, ঠিক আছে? এই স্লাইড থেকে কোনো আপনাদের বড় কোশ্চেন হবে না, যেহেতু অলরেডি অ্যাসাইনমেন্ট নিয়ে ফেলছি, তারপরে কুইজ নিয়ে ফেলছি, শুধুমাত্র ভাইবার জন্য কোশ্চেন করব, ঠিক আছে? তো কেমন কোশ্চেন হতে পারে? আমি বলতে পারি যে অ্যাম্পিয়ার মানে ম্যাক্সওয়েলের ইকুয়েশনের ক্ষেত্রে বা অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল ল এর ক্ষেত্রে ম্যাক্সওয়েল কি যে কারেকশন টার্মটা দিছে সেই কারেকশন টার্মটা কি? তখন আপনাদের বলতে হবে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ঠিক আছে? ম্যাক্সওয়েলের কি বলে ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ারের ল এর, ঠিক আছে, ম্যাক্সওয়েল অ্যাম্পিয়ার ল এর কারেকশন টার্ম হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট, যেটা আপনাদের ভাইভাতে কুইজে দিছিলাম। লিখে রাখতে পারেন যারা লিখতেছেন। লিখছেন? জি ম্যাডাম। তাহলে আমি নেক্সট কোশ্চেন বলছি, হ্যাঁ? তারপরে এই যে দেখেন লাল দাগ দেওয়া আছে, the combination of equation 3 and 4 can explain electromagnetic wave which can propagate on its own। মানে বলছে, আমি কোশ্চেনটা কেমন করে ধরবো? আমি বলতে পারি ম্যাক্সওয়েলের ইকুয়েশনের যে 3 নম্বর আর 4 নম্বরটা, ওটা দিয়ে কি এক্সপ্লেন করা হয়? আপনাদের বলতে হবে ওটা দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এক্সপ্লেন করা হয়। তখন আমি বলবো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এক্সপ্লেন করা হয় মানে আপনারা তখন বলবেন ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড যে জায়গায় একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেটা এক্সপ্লেন করে। এটার মিনিং আবার কি? মানে হচ্ছে যেখানে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয় সেখানে আবার কারেসপন্ডিংলি ওটার জন্য ম্যাগনেটিক ফিল্ডও ক্রিয়েট হয়, ঠিক আছে? আবার যেখানে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় সেখানে আবার কারেসপন্ডিংলি ইলেকট্রিক ফিল্ডও ক্রিয়েট হয়। এইটা এক্সপ্লেন করে ইকুয়েশন 3 আর 4। লিখে রাখেন।
নেক্সট বলবো? বলেন ম্যাম। ওকে, এখানে দেখেন আমি বলতে পারি ফ্যারাডের লটা কি, তখন আপনারা কি বলবেন? ম্যাম কি অসুস্থ নাকি ম্যাম? আমি অসুস্থ না, একটু ওই যে বাসার কাজ করছি তো, ওই যে চেঞ্জ করছি বললাম না, চেঞ্জ করা তো শেষ না, চেঞ্জ মনে করার হয় ঠান্ডা পরে লেগে গেছে। খুব ঠান্ডা না, এটা আসলে ধুলা পড়ছে, ধুলা, প্রচন্ড ধুলা পড়ছে ও নাকে। আমার তো ডাস্ট। ডাস্টের অ্যালার্জি আছে আমার, পড়লেই খুব মানে ও সমস্যা তাহলে হয়। তো সমস্যা। বারবার তো তাহলে তো আপনার হাসি আসবে। ডাস্ট অ্যালার্জি যাদের তাদের তো ডাস্ট অনেক গেলে হাসি হাঁচি আসে শুধু। পড়ছে, অনেক হাঁচি পড়ে আমার, শুধু হাঁচি না, আমার সর্দিও লাগে, হাঁচিও পড়ে, অনেক সমস্যা হয় আমার। এই আর কি, কি আর করা। জি ম্যাম, আমার নিজেরও ডাস্ট অ্যালার্জি। তাহলে তো বুঝেনি কেমন ঝামেলা, তাই না বলেন? মানে আমার গলাটাও দাবে গেছে পুরা, মানে ময়লা মনে হচ্ছে পুরো একদম নাকের ভিতর ঢুকে গেছে, আমার সব ময়লা উড়ে উড়ে গেছে, এই আর কি। আচ্ছা সমস্যা নেই। তো যদি আমি বলি ফ্যারাডের ল বলতে আপনারা কি বুঝেন, তখন আপনাদেরকে বলতে হবে কি, আমি বলছিলাম ডান থেকে বামে, তার মানে ম্যাগনেটিক ফিল্ডের জন্য, চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে, সরি। তাহলে আমি যদি বলি ফ্যারাডের লটা বলেন, তখন আপনারা কি বলবেন? ডান থেকে বামে যাবেন, তাহলে চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য, বি এর জন্য আমার ইলেকট্রিক ফিল্ড ই তৈরি হবে, ঠিক আছে? ইংরেজিতে বলা দরকার নেই, বাংলাতে বললেই যথেষ্ট, ঠিক আছে? এই, তারপর এটা না, এটাও না। এখন আমি বলতে পারি যদি কোনো একটা ভেক্টরের কার্ল 0 হয়, তার মানে কি? তার মানে হচ্ছে সেটা ইরোটেশনাল। আমি যদি বলি কোনো একটা ভ্যারিয়েবলের ডাইভারজেন্স 0, তার মানে কি? সেটা হচ্ছে কনভার্জেন্ট, ঠিক আছে? আর একটা জিনিস লাল দাগ করে যেগুলো দিছে সেগুলো ভাইবার্টের জন্য আর কি, ঠিক আছে? এবার আরেকটা কোশ্চেন বলতে পারি, এই যে এটা, ডাইভারজেন্স অফ দ্য কার্ল অফ আ ভেরিয়েবল ইজ 0, ঠিক আছে? এইটুকু মনে রাখতে হবে, লিখে নিতে পারেন যারা ম্যাডাম লিখছেন। কার্ল 0 হলে কি হয় বললেন? ইরোটেশনাল, ইরোটেশনাল মানে ঘুরে না। আর আর ডাইভারজেন্স 0 ডাইভারজেন্স মানে কনভার্জেন্ট। আচ্ছা তারপর একটু একটু দাঁড়ান, 1 মিনিট। আচ্ছা তাহলে এখন নেক্সটে যাচ্ছি। এই যে লাল দাগ দিয়ে আছে, আমি যদি বলি যে অ্যাম্পিয়ার সার্কিটের ল বা অ্যাম্পিয়ার ম্যাক্সওয়েল লটা কি বলেন, তখন আপনারা কি বলবেন? তখন আপনারা বলবেন যে আবার ডান থেকে বামে, ঠিক আছে? মানে ইলেকট্রিক ফিল্ড মানে ই ভেক্টর অথবা কারেন্ট আই এর জন্য কি তৈরি হচ্ছে? একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ঠিক আছে? আবারও বলতেছি, একটা কারেন্ট অথবা চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডের জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড বি তৈরি হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছেন? লিখে ফেলেন। বুঝতে পারলাম, আমি নেক্সটে আগাবো। আচ্ছা এখন দেখেন, আমি আরেকটা জিনিস দিছিলাম যে ডিসপ্লেসমেন্ট কারেন্ট কার সাথে ডিল করে? ক্যাপাসিটরের সাথে ডিল করে, ঠিক আছে? এর আরেকটা কোশ্চেন, এটা থেকে লাগবে না।
তারপরে আমি বলতে পারি গস ল ফর ইলেকট্রিক ফিল্ড। এটা যদি আমি জিজ্ঞাসা করি গস ল ফর ইলেকট্রিক ফিল্ড বলতে কি বুঝেন, তখন বলবেন কি আবার ডান থেকে বামে, মানে চার্জ কিউ এর জন্য, ইলেকট্রিক চার্জ কিউ এর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড ই তৈরি হচ্ছে, ঠিক আছে, এটা বলবেন। শেষ। তারপরে আর আর এই যে এই দুইটা লাইন ম্যাডাম মনে রাখবেন, একটু গস আস্তে ল ফর, একটু আস্তে ম্যাডাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আগে লিখে নেন। সরি আমি একটু তাড়াতাড়ি বলে ফেলছি। জি ম্যাডাম। আচ্ছা যদি তাই হয় তাহলে আমি পরেরটাতে যাচ্ছি এখন, এই যে এটাতে, ঠিক আছে, মানে গস ল ফর ম্যাগনেটিক ফিল্ড, এর ক্ষেত্রে কি হবে, আমরা জানি যে ডাইভারজেন্স অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ জিরো, ঠিক আছে, যে কোনো পয়েন্টে জিরো, এটা একটা মনে রাখবেন। এই পয়েন্টটা লাল দাগ করছি। আর একটা পয়েন্ট হচ্ছে কি, যে ম্যাগনেটিক মানে এটা হচ্ছে ধরা হয় যে কখনো ম্যাগনেটিক একটা মনোপোল, মানে ডাইপোল না, মনোপোল একা থাকতে পারে না, মানে যে কোনো একটা পোল নর্থ বা সাউথ পোল একা থাকতে পারে না, ঠিক আছে। এই আর আচ্ছা সরি এটা লিখেন। ম্যাডাম হয়েছে। হয়েছে? ওকে, আর নাই, ঠিক আছে, শেষ। আপাতত এইটুকুই হচ্ছে আপনাদের জন্য সাজেশন, খুব বেশি হয়নি আই থিংক, মানে পড়তে পারবেন না এমন না, যেটুকু দিছি আমার মনে হয় এটুকু সময় লিস্ট আমার সাবজেক্টের জন্য পড়ে শেষ করতে পারবেন, প্লাস হচ্ছে ভালো পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে। আর আমি তো পিডিএফ দিয়ে দিব ভাইবার জন্য আপনাদের, সো মানে পারবেন আর কি, ঠিক আছে, খুব বেশি দিন নাই এজন্য। আমি তাহলে এখন রেকর্ডিংটা বন্ধ করে দিই।